গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে জিএস ক্লাসে। আমরা আজকে এই যে মিক্সড জিকে প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস নাম্বার 12, 12 নম্বর ক্লাসে আমরা সকলকে ওয়েলকাম করছি। তো আমাদের যে ক্লাসগুলো হচ্ছে TWS একাডেমি, TWS স্মার্ট এবং দ্য ওয়ে অফ সলিউশন, তিনটি ইউটিউব চ্যানেল। সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে তুমি পাবে, এবং আমরা যে কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে পাবে। এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে এবং সেখানে পেড কোর্স অপশানে তুমি যদি দেখো আমাদের যে ব্যাচগুলো চলছে দেখতে পাবে। নতুন যে ব্যাচগুলো আছে, কম্বাইন্ড ব্যাচ, WBKP ফাউন্ডেশন ব্যাচ, GDMTS এর নতুন ব্যাচ, NM GNM গ্রাম পঞ্চায়েত বা KPWB প্র্যাকটিস ব্যাচ, অনেক ব্যাচ কিন্তু চলছে আমাদের ক্লাস অলরেডি। যদি মনে করো আমাদের কাছে পড়বে, অবশ্যই TWS একাডেমি অ্যাপ থেকে তুমি ব্যাচে জয়েন করতে পারবে। তো চলো আমরা আজকে প্র্যাকটিস শুরু করছি। MCQ প্র্যাকটিস। কোশ্চেন নাম্বার 1 স্ক্রিনে। নোবেল শান্তি পুরস্কার কোথা থেকে দেওয়া হয়? খুব সহজ একটা প্রশ্ন। সঠিক উত্তর কি করবো এখানে আমরা? অসলো, স্টকহোম, ভিয়েনা নাকি জেনেভা? তো আমরা একটা প্রশ্ন দেখে থাকি যে নোবেল পুরস্কার কটা বিষয়ে দেওয়া হয়। তো এখনো পর্যন্ত আমরা জানি 6টা বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। তার মধ্যে আছে সাহিত্য, শান্তি, অর্থনীতি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং চিকিৎসাবিদ্যা, বায়োলজি তুমি বলতে পারো। এই 6টা বিষয় দেওয়া হয়, ম্যাথমেটিক্সে দেওয়া হয় না। নোবেল এই 5টা বিষয়ে, 6টা বিষয়ের মধ্যে 5টা বিষয় দেওয়া হয় স্টকহোম থেকে, সুইডেনের রাজধানী স্টকহোম থেকে 5টা বিষয় প্রদান করা হয়। আরেকটি যেটা আমরা বলছি শান্তিতে নোবেল পুরস্কার, অসলো থেকে দেওয়া হয়, নরওয়ের রাজধানী অসলো থেকে কিন্তু দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 1 অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2 বলবে বক্সারের যুদ্ধের সময় বাংলার গভর্নর কে ছিলেন? বক্সারের যুদ্ধ কবে হয় এবং কাদের মধ্যে হয়? সালটা খুব ইম্পর্টেন্ট। বক্সারের যুদ্ধের পরবর্তীতে আমরা দেখব ইংরেজদের ক্ষমতাটা আরো পাকাপোক্ত হয়। আমরা জানি পলাশির যুদ্ধ 1757, বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করছে ইংরেজরা। সিরাজউদ্দৌলারই আরো নিজের লোক মির্জাফর বা আরো অনেক নাম সেখানে ছিল, একজন ব্যক্তি নয়, বিশ্বাসঘাতকতা করেছিলেন তার সঙ্গে এবং ইংরেজরা ক্ষমতায় চলে এসছে। তারপর বক্সারের যুদ্ধ, যেখানে আমরা দেখব সালটা হচ্ছে 1764 সাল। সেখানে এই যুদ্ধ কাদের মধ্যে হয়? ইংরেজদের সঙ্গে। সেই সময় বাংলার নবাব ছিল মীর কাসিম, সেই সময় ছিল না। মীর কাসিম কিন্তু পরাধীন, ইংরেজদের দ্বারা পরাধীন। আমরা যদি দেখি মির্জাফর, তারপর মীর কাসিম হয়, তাকে সরিয়ে দিয়ে মির্জাফরকে আবার বাংলার নবাব করেছিল ইংরেজরা। তো যাই হোক, বাংলার মীর কাসিম ছিল। অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ছিল এবং তৎকালীন মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, তাদের সম্মিলিত বাহিনী এবং ইংরেজ এই যুদ্ধ ইংরেজরা জয়লাভ করবে। এবং ইংরেজরা যখন এই যুদ্ধে জয়লাভ করবে তাদের মানে ভিতটা আরো মজবুত হয় ভারতের বুকে। এখানে 3টে নাম আমরা মনে রাখবো। দ্বিতীয় শাহ আলম মুঘল সম্রাট, এবং তৎকালীন ইংরেজ বাংলার গভর্নর ছিল ভানসিটার। কোশ্চেন নাম্বার 3, সম্প্রতি অর্থ কমিশনের চেয়ারম্যান কে? বর্তমান অর্থ কমিশনের চেয়ারম্যান কে? বর্তমান যে অর্থ কমিশন সেটা কততম অর্থ কমিশন চলছে? তো ভারতবর্ষে প্রথম অর্থ কমিশন আমরা দেখব 1951-52 দিকে গঠিত হয়। কেসি নিয়োগী ছিল প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান। এই অর্থ কমিশন গঠনের কথা ভারতের সংবিধানে আছে 280 নম্বর ধারাতে।
অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে এবং সেখানে আমরা দেখব অর্থ কমিশন 5 বছরের জন্য গঠিত হয় এবং অর্থ কমিশনের চেয়ারম্যান বা অন্যান্য সদস্যদের নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। এটা আমরা প্রত্যেকে জানি। তো রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করবেন 5 বছর অন্তর অন্তর। তো এই অর্থ কমিশনের কাজ হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে আর্থিক লেনদেন বা আর্থিক সম্পর্কটাকে নিয়ন্ত্রণ করা। বর্তমান হচ্ছে ডক্টর অরবিন্দ পানাগড়িয়া, তিনি 16তম অর্থ কমিশন বা ফিনান্স কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। কমিশনের চেয়ারম্যান ডক্টর অরবিন্দ পানাগড়িয়া, তিনি হচ্ছে 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান। এটা আমরা মনে রাখবো। কোশ্চেন নাম্বার 4, বস্তুর উপর, একটা বস্তুর উপর, ধরো এটা একটা বস্তু, বস্তুর উপর যদি বিপরীতমুখী এবং অসমরৈখিক দুটি অসম বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটির, এর ফলে বস্তুটির কেবলমাত্র বৃত্তাকার গতি থাকবে, কেবলমাত্র রৈখিক গতি থাকবে। অপশন সি বলছে বৃত্তাকার বা রৈখিক কোনো গতি থাকবে না। অপশন ডি বৃত্তাকার রৈখিক উভয় প্রকার গতি থাকবে। তাহলে প্রশ্নটা কি বুঝতে পেরেছো? ভালো করে কোশ্চেনটা এবার দেখো। একটা বস্তু, এটা আমি ধরলাম, এই বস্তুর উপর একটা, ধরো এই দিক থেকে বল প্রয়োগ করা হলো, ধরলাম 100 নিউটন ঠেলা দেওয়া হয়েছে। আর একটা বল যেটা বিপরীতমুখী, অন্য দিক থেকে আর একটা বল প্রযুক্ত হলো, সেটা কিন্তু বিপরীত দিক থেকে। বস্তুর উপর বিপরীতমুখী দুটো বল, একটা অসমরৈখিক, মানে সমরৈখিক মানে এই রেখার উপর দিয়ে, একই রেখা দিয়ে এখান দিয়ে বল প্রয়োগ করলে এক রেখার উপর হতো, বা এখান দিয়ে বল প্রয়োগ করলে একটা রেখার উপর হতো, কিন্তু সেটা বলা হয়নি। অসমরৈখিক মানে এখানে একটা রেখার উপরে হয়নি, বলটা সম্পূর্ণ দুটো আলাদা আলাদা জায়গায় হয়েছে। ধরলাম এটা 50 নিউটন, দুটো অসমান বল প্রয়োগ করা হলো। তাহলে রেজাল্টটা কি হবে তুমি ভাবো। ধরো এই একটা বোতল আছে, এখান দিয়ে একটা ঠেলা দেওয়া হয়েছে আর এদিক থেকে দেওয়া হয়েছে, তাহলে কি হবে? বল যেদিকে বেশি হবে সেদিকে এরকম পাক খেতে খেতে একদিকে চলে যাবে। তাহলে রেজাল্ট এরকম দাঁড়াবে, সেটা এই বলটা বেশি হওয়ায় এইভাবে এইভাবে ঘুরতে ঘুরতে একদিকে চলে যাবে। তাহলে এই বস্তুটা গতিশীল হবে, যেহেতু দুটো বল অসমান। যদি সমান বল একই রেখার উপর দিয়ে হতো, ধরো এখানে 100 নিউটন, এখানে 100 নিউটন, তাহলে রেজাল্ট হতো 0, ক্রিয়া প্রতিক্রিয়া সমান। তাহলে এখানে বস্তুটা নড়াচড়া করতো না যদি একই রেখার উপর হতো। এখানে বিভিন্ন রেখা, তাহলে একটা জিনিস আমরা খেয়াল করছি, যেটা রৈখিক এবং বৃত্তাকার দুটো গতি কিন্তু থাকবে। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। প্রত্যেকে কোশ্চেনটা কি বুঝতে পেরেছো? কনসেপচুয়াল কোশ্চেন এটা। কোশ্চেন নাম্বার 5, ভারতের প্রথম বাঙালি স্পিকার এর নাম কি বলো? লোকসভা, এটা কিন্তু লোকসভার ক্ষেত্রে আমরা বলছি, লোকসভার স্পিকারের কথা আমরা বলছি। কোশ্চেনটা ভালো করে দেখো এবং অপশনগুলো ভালো করে পড়বে। যে ভারতের লোকসভার প্রথম বাঙালি স্পিকার নাম কি? তাহলে এখানে উত্তর কি হবে? সঠিক উত্তর সুকুমার সেন, ওম বিড়লা, সোমনাথ চ্যাটার্জি, জিভি মাভলঙ্কর। চারটে অপশনের মধ্যে তোমাকে খুঁজতে হবে। প্রথম অপশনটা দেখো সুকুমার সেন, উত্তরটা কিন্তু ভুল হবে, যারা করেছে অপশনে ভুল হয়েছে। ওম বিড়লা বর্তমান স্পিকার, ওম বিড়লা বর্তমান স্পিকার, বর্তমান স্পিকার হচ্ছে ওম বিড়লা। এবং এখানে তোমরা দেখে থাকবে জিভি মাভলঙ্কর, গণেশ বাসুদেব মাভলঙ্কর, তিনি একবারে ফার্স্ট স্পিকার বা প্রথম স্পিকার, এটা আমরা জানি, কিন্তু প্রশ্নটা ওটা করা হয়নি।
প্রশ্নটা হচ্ছে প্রথম বাঙালি হিসেবে স্পিকার হয় সোমনাথ চ্যাটার্জি। 14তম লোকসভার স্পিকার হয়েছিলেন 2004 থেকে 2009 সাল। 14তম লোকসভার স্পিকার তিনি ছিলেন। কোশ্চেনটা বুঝতে পেরেছো? সুকুমার সেন কি ছিলেন? ভারতবর্ষের প্রথম নির্বাচন কমিশনার, তাই তো? কোশ্চেনটা তোমরা যারা দেখো, মানে এই কোশ্চেনটাও পরীক্ষা আসে যে প্রথম স্বাধীন ভারতের প্রথম যিনি নির্বাচন কমিশনার হয়েছিলেন তার নাম কিন্তু সুকুমার সেন। এটা কিন্তু মনে রাখবে, এটাও পরীক্ষায় আসে কোশ্চেনটা। তিনি বাঙালি ছিলেন। কোশ্চেন নাম্বার 6, কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে কি বলা হয়? আপেক্ষিক তাপ, তাপগ্রাহিতা, জল সম কোনটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে অ্যান্সার করবে। কোশ্চেনটা বুঝতে পেরেছো? কোন একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি, মানে 1 কেলভিন মানে 1 ডিগ্রি বলতে পারো। 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপ লাগে ওই তাপকে কি আপেক্ষিক তাপ বলা হয়? উত্তর হচ্ছে না। দেখো, আপেক্ষিক তাপ যখনই আমরা বলি তখন একক ভরের বস্তুটাকে আমরা অ্যাড করতে হয়। একক ভরের বস্তু, অর্থাৎ ভরটা তোমার 1 কেজি বা 1 গ্রাম নিতে হবে, 1 নিতে হবে। সেটা সিজিএস এ হলে 1 গ্রাম, এসআইতে হলে 1 কেজি। তো এখানে উত্তর হবে তাপগ্রাহিতা, থার্মাল ক্যাপাসিটি। কোনো একটা বস্তু, এই একটা বস্তুর উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপ লাগে এই বস্তু তাপগ্রাহিতা বলা হয়। এবার এই তাপগ্রাহিতার সঙ্গে যদি আমরা একক ভরের বস্তু যোগ করে দিই তাহলে হয়ে যাবে আপেক্ষিক তাপ। একক ভরের বস্তুর তাপগ্রাহিতা হচ্ছে আপেক্ষিক তাপ, একক ভরের বস্তু। তখন 1 গ্রাম কোনো ভরের বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে বা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপ লাগে তাকে ওই বস্তুর স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ বলা হয়। আর জল সম সংজ্ঞাটা আলাদা। কোনো বস্তুর 1 গ্রাম কোনো বস্তুর 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে তাপ লাগে ওই তাপটা যত পরিমাণ জলের উষ্ণতাটাকে 1 ডিগ্রি বাড়াতে পারছে সেটাকে ওই বস্তুর জল সম বা ওয়াটার ইকুইভ্যালেন্ট বলা হয়। যাই হোক, কতটা বুঝতে পেরেছো জানি না, বাট এই যে কোশ্চেনটা আমি বলেছি তার ব্যাখ্যাটা এটা, প্রয়োজনে আরেকবার তুমি শুনবে, বুঝতে পারবে। পরবর্তী কোশ্চেন নাম্বার 7 বলছে পঙ্কজ উদাস নামটা তোমরা শুনে থাকবে যে তিনি কোন ধরনের সঙ্গীতের জন্য বিখ্যাত বা কোন ঘরানার সঙ্গে যুক্ত। বিভিন্ন ধরনের সঙ্গীত ঘরানা আছে এবং অনেকগুলো আমরা জানিই না, অনেক নামই শুনিনি, তাই তো? বাট সেগুলো পরীক্ষা অনেক সময় দিয়ে থাকে। যে আপকামিং মিসলেনিয়াস পরীক্ষা আছে তোমাদের, মিসলেনিয়াসে গতবার প্যাটার্নটা একটু অন্যান্য বারের তুলনায় আলাদা এসছে। স্ট্যাটিক জিকেটা ছিল বাট একটু একটু অন্যরকম ছিল, কিছু উক্তি এসেছিল, সেগুলো আমাদের পড়তে হবে। আমি আলোচনা করব, একটা ক্লাস নেব শুধু উক্তি নিয়ে, বিভিন্ন ঐতিহাসিক উক্তি যেগুলো পরীক্ষায় আসে বা আসার মতো। পঙ্কজ উদাস হচ্ছে গজলের জন্য বিখ্যাত। কোশ্চেন নাম্বার 8, নিচে দেওয়া বিবৃতিগুলি বিচার করো। 3টে বিবৃতি এখানে আছে, তোমাকে বলতে হবে কোন বিবৃতি বা বিবৃতিগুলি সঠিক। প্রথম বিবৃতি বলছে রাজ্যসভা একটি স্থায়ী প্রতিষ্ঠান। পরবর্তী বলছে রাজ্যসভার প্রতি সদস্য সর্বোচ্চ 2 বছর পদে থাকতে পারে। 3 নম্বর বলছে লোকসভা রাজ্য তালিকার বিষয়ে আইন করতে পারে। বলো এখানে উত্তর কি হবে? তাহলে প্রথম যে বিবৃতি আছে রাজ্যসভা একটি স্থায়ী প্রতিষ্ঠান, রাজ্যসভা ইজ এ পার্মানেন্ট হাউস, ইজ দ্য রাইট অ্যান্সার, অবশ্যই সঠিক বিবৃতি। রাজ্যসভার প্রতি সদস্য সর্বোচ্চ 2 বছর পদে থাকতে পারে, এটা কিন্তু ভুল আছে। সর্বোচ্চ কতদিন? 6 বছর।
2 বছর পর পর 3/1 সদস্য চেঞ্জ হবে, 1 ভাগ রিটায়ার করবে, 1 ভাগ আসবে। তার মানে এই নয় 2 বছর পরে চেঞ্জ হচ্ছে সে। একজন ব্যক্তি সর্বোচ্চ 6 বছর থাকতে পারেন। তারপর বলছে লোকসভা রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে পারে, বিশেষ ক্ষেত্রে পারে নিশ্চয়ই। এটা কোশ্চেনটা এটা একেবারে ভুল বলা যাবে না, এটা আমরা সঠিক বলতে পারি। দেখো নর্মালি আমরা দেখে থাকি যে রাজ্য তালিকা বিষয়ে রাজ্য আইন করে, কেন্দ্র তালিকায় কেন্দ্র আইন করে, কিন্তু কেন্দ্রের ক্ষমতা বেশি আছে। কিছু কিছু ক্ষেত্রে রাজ্য তালিকা বিষয়ে লোকসভা আইন করে বা আইন করতে পারে, এক্ষেত্রে বিশেষ ক্ষেত্র বিশেষে পারে। এটা একেবারে ভুল নয়। তাহলে এখানে আমরা অপশন সি করবো, 1 এবং 3 সঠিক। ওকে, অপশন সি এখানে সঠিক উত্তর হবে, 1 এবং 3। 2 নম্বরটা ভুল আছে। কোশ্চেন নাম্বার 9, মীরার ভজন কোন ভাষায় রচিত হয়েছিল? মীরা কে ছিলেন? মীরাবাই তিনি ছিলেন রাজস্থানের এক রাজপুত তোমার ভক্তিবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেতৃত্ব। তিনি তার যে বক্তব্যগুলো, তার যে বক্তব্য, তার যে ভজনগুলো তিনি করতেন, অর্থাৎ কোন ভাষায় করতেন এটা বলা হচ্ছে। তিনি ওই যে ভক্তি গীতিগুলো লিখতেন, যেটাকে মীরার ভজন বলা হয়, সেটা রাজস্থানী একটা আঞ্চলিক ভাষা ব্রজ বা ব্রজবুলি ভাষায় লেখা হয়। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 10, ওস্তাদ বিসমিল্লাহ খান নামটা প্রত্যেকে আমরা জানি, নিম্নের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? ওস্তাদ বিসমিল্লাহ খান নিম্নের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? অপশন এ বাঁশি, অপশন বি তবলা, অপশন সি সারঙ্গী, অপশন ডি সানাই। এখানে উত্তর কি হবে? ওস্তাদ বিসমিল্লাহ খান এই নামটা আমরা প্রত্যেকে দেখবে বিয়ে বাড়িতে যে সানাই বাজে, সেই সানাইটা ওস্তাদ বিসমিল্লাহ খানেরই বেশিরভাগ ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 11, নিম্নের কোন শিল্পী সেতারের সঙ্গে যুক্ত? সেতারের সঙ্গে যুক্ত খুব আছে পরীক্ষায়, খুব চেনা একটা নাম, তোমরা প্রত্যেকে বলতে পারবে। অপশন এ ওস্তাদ জাকির হোসেন, তিনি মারা গেছেন, তবলা বাদক ছিলেন। আচ্ছা, পণ্ডিত রবিশঙ্কর, কিন্তু এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি। পণ্ডিত রবিশঙ্কর বিখ্যাত সেতার শিল্পী ছিলেন, শিল্পী। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? কোশ্চেন নাম্বার 12, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? ফারুক আব্দুল্লাহ, হোসেন শাহ, খান আব্দুল গফর খান, জয়নাল আবেদিন। তো এখানে উত্তর আমরা কি করব? খুব আসে পরীক্ষায় কোশ্চেনটি। কাশ্মীরের আকবর নামে পরিচিত নিম্নের কোন শাসক? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, জয়নাল আবেদিন। হোসেন শাহ যাকে বলা হয় আমাদের বাংলার আকবর, বাংলার আকবর হোসেন শাহকে বলা হয়। কোশ্চেন নাম্বার 13, কৃষ্ণের অবতার এবং জগৎভূষণ উপাধি কে ধারণ করেছিলেন বা কাকে বলা হতো? এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কৃষ্ণের অবতার এবং জগৎভূষণ উপাধি কে ধারণ করেছিলেন, কাকে বলা হতো? উত্তর হবে অপশন নাম্বার বি, হোসেন শাহকে। তারিখ-ই ফিরোজ শাহী গ্রন্থটি রচনা করেন কে? তারিখ-ই ফিরোজ শাহী গ্রন্থটি রচনা করেন কে? আল বিরুনি, জিয়াউদ্দিন বারনী, ইবন বতুতা, মিনহাজ উস সিরাজ। তো সঠিক উত্তর এখানে কি হবে? তারিখ-ই ফিরোজ শাহী লিখেছেন জিয়াউদ্দিন বারনী, অপশন বি হবে। আল বিরুনি রচিত হচ্ছে কিতাবুল হিন্দ, কিতাবুল হিন্দ বা তহকিকে হিন্দ। জীবন বদুতা হচ্ছে কিতাবুল রেহেলা বা যেটাকে সফরনামা বলা হয়। ডান্ডি মার্চের সঙ্গে শুরু হয় কি আন্দোলন?
হোম রুল আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, নাকি ভারত ছাড়ো আন্দোলন? বিখ্যাত ডান্ডি মার্চ কবে শুরু হয়? তোমাদের মনে আছে? সালটা, ডেটটা বলতে হবে। দেখো, ডান্ডি মার্চ যেটা শুরু হয়েছিল 12ই মার্চ। ডান্ডি মার্চ বা ডান্ডি পদযাত্রা, এটা 12ই মার্চ 1930 সালে শুরু হয়। গুজরাটের সবরমতী আশ্রম থেকে ডান্ডির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন গান্ধীজি, তার সঙ্গে আরো 77 বা 78 জন সহযোগী ছিল। তো উদ্দেশ্য কি ছিল? যে আমরা ডান্ডিতে পৌঁছাবো, সেখানে ব্রিটিশদের যে লবণ আইন ছিল, যে ভারতীয়রা লবণ তৈরি করতে পারতো না, সেই আইনটা আমরা ভাঙবো, দিয়ে একটা আন্দোলন সূচনা হবে। নাম কি? আইন অমান্য আন্দোলন। ওকে, তো 12ই মার্চ যাত্রা শুরু এবং তারা ফাইনালি পৌঁছায় 5ই এপ্রিল 1930 সালের বিকালে। কোথায় পৌঁছায়? ডান্ডিতে পৌঁছায়। সেই সময় গান্ধীজির সহযোগী ছিল প্রায় লক্ষাধিক মানুষ। মাত্র 72 জন থেকে বা 78 জন থেকে শুরু হয় এবং দেখা যাবে যে প্রায় লাখের কাছে মানুষ সেখানে সমবেত হয়। অর্থাৎ যাত্রাপথে বহু মানুষ যোগ দেয়। অর্থাৎ দীর্ঘ, তুমি যদি দেখো 12 থেকে 5, মানে ওদিকে মার্চ মাসে 31 মাস, তো 12, 18, 19 আর এদিকে 5, 24 দিন মতো সময় তাদের লেগেছিল। এবং পরদিন সকালে ডান্ডি সমুদ্র থেকে, সমুদ্র উপকূল থেকে লবণ, মানে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গের মাধ্যমে আমরা জানি যে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়। তো সেটা গান্ধীজির হাত ধরেই হয়। এটা শুরু হয়েছিল 6 এপ্রিল, 6 এপ্রিল 1930 সালে। এই আইন অমান্য আন্দোলন দীর্ঘ 4 বছর চলতে থাকে। 34 সালে গিয়ে এটা এন্ড হয়। বেশ কয়েক বছর চলতে থাকে। অসহযোগ আন্দোলন শুরু হয় কবে? 1920 সাল, 22-এ এন্ড হয় চৌরি হত্যাকাণ্ডে। এবং ভারত ছাড়ো আন্দোলন 1942-এ শুরু হয়। হোম রুল আন্দোলন 1916-তে। এই সালগুলো তোমরা একটু মনে রাখবে। এটা 1916, 1920-তে স্টার্ট গুলো লিখছি, 1930, 1942। পরবর্তী কোশ্চেনে আসবো। কোশ্চেন নাম্বার 16, মায়ানমারের মুদ্রার নাম কি? তো মায়ানমার আমাদের প্রতিবেশী একটি দেশ এবং ভারতের পূর্ব দিকে অবস্থিত মায়ানমার, তাই তো? মায়ানমার সঙ্গে আমাদের বেশ কয়েকটা রাজ্যের সীমানা রয়েছে। তো মায়ানমারের মুদ্রার নাম কি? র্যান্ড, রিঙ্গিত, কিয়াত, ভাত। এটা হচ্ছে থাইল্যান্ডের মুদ্রার নাম, থাইল্যান্ড। কিয়াত হচ্ছে মায়ানমার, রিঙ্গিত হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়ান মুদ্রার নাম মালয়েশিয়ান রিঙ্গিত। র্যান্ড হচ্ছে সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে। ওকে, অপশন সি। কোশ্চেন নাম্বার 17, টোকিও শহর। টোকিও শহরটা কোথায় অবস্থিত? টোকিও হচ্ছে জাপানের রাজধানী, এটা প্রত্যেকে তোমরা জানো। এই টোকিও শহর কোন নদীর তীরে অবস্থিত? সিন, সুমিদা, ইয়াঙ্গান, পোটোম্যাক। কোশ্চেন নাম্বার 17, এখানে রাইট অ্যান্সার কি হবে? দেখবে পৃথিবীর বেশ কিছু বড় বড় শহর বেশ কিছু নদীর তীরে গড়ে উঠেছে। যেমন কলকাতা হুগলি নদীর তীরে, তাই তো? দিল্লি যমুনা নদীর তীরে আছে, বা মুম্বাই এটা সমুদ্র উপকূলে আছে। পাঞ্জাব, তোমার এখানে টোকিও শহর রয়েছে সুমিদা নামক নদীর তীরে। চীন নদীর তীরে প্যারিস শহর আছে। পোটোম্যাক নদীর তীরে আছে ওয়াশিংটন ডিসি, যেটা আমেরিকার রাজধানী। লন্ডন আছে টেমস নদীর তীরে।
কোশ্চেন নাম্বার 18, ওয়ার্ল্ড টিচার্স ডে কবে পালিত হয়? বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয়? 5ই সেপ্টেম্বর, 5ই অক্টোবর, 27 সেপ্টেম্বর, 10ই ডিসেম্বর। তো এখানে উত্তর হবে কি বলো? প্রত্যেকে অ্যান্সার করবে, সহজ প্রশ্ন কিন্তু একটু টুইস্ট আছে। কোথায়? ওয়ার্ল্ড টিচার্স ডে। এটা কিন্তু 5ই সেপ্টেম্বর করলে তোমার ভুল হবে, এটা আমাদের ন্যাশনাল টিচার ডে বা জাতীয় শিক্ষক দিবস। 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, 10ই ডিসেম্বর হিউম্যান রাইটস ডে, 7 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে। কোশ্চেন নাম্বার 19-এ আসবো। অলিম্পিক গেমস 2028 সালে কোথায় অনুষ্ঠিত হবে? 2024 সালে কোথায় হয়েছিল? 2028-এ কোথায় হবে? 2032-এ কোথায় হবে? এইগুলো কিন্তু কিছু ফিক্সড হয়ে গেছে এবং এটা তোমরা জানো। অলিম্পিক 2028 সাল হবে লস এঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, আমেরিকাতে। ব্রিসবেন 2032 সাল, প্যারিসে 2024 সালে হয়েছিল, ব্রাজিলে হয়েছিল 2016 সাল, পুরীতে হয়েছিল টোকিওতে। কোশ্চেন নাম্বার 20 বলছে কোল ইন্ডিয়া লিমিটেড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কোল ইন্ডিয়া লিমিটেড, কয়লা। কোল ইন্ডিয়া লিমিটেড এর হেডকোয়ার্টার কোথায় আছে? দিল্লি, মুম্বাই, কলকাতা, ঝাড়খণ্ড। সঠিক উত্তর হবে আমাদের কলকাতাতে আছে কোল ইন্ডিয়া লিমিটেড এর হেডকোয়ার্টার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20। তো প্রত্যেকে যারা ক্লাসে আছো, আমাদের যে ব্যাচ গুলো চলছে, কয়েকটা ব্যাচের নাম এখানে আছে, যদি প্রয়োজন মনে করো যুক্ত হতে পারো আমাদের সঙ্গে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 21 বলছে ভারতের বৃহত্তম খনিজ তেল উৎপাদন কেন্দ্রের নাম কি? ভারতের আমাদের বৃহত্তম খনিজ তেল উৎপাদন কেন্দ্রের নাম কি? আঙ্কলেশ্বর, বাঙ্গালা, সাগর বিকাশ নাকি বোম্বে হাই? ভারতের বৃহত্তম খনিজ তেল উৎপাদন কেন্দ্রের নাম কি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে হবে অপশন ডি, হবে বোম্বে হাই। ভারতের প্রথম খনিজ তেল উৎপাদন কেন্দ্র হচ্ছে আসামের ডিগবয়, তাই তো? আসামে কিন্তু প্রচুর বন্যা হচ্ছে এখন, খুব ভয়াবহ অবস্থা আসামে। সোশ্যাল মিডিয়ায় বা আমরা যা খবর দেখছি প্রত্যেকেই চিন্তাজনক বিষয়। যাই হোক, কোশ্চেন নাম্বার 22 আসবো। গুপ্ত সাম্রাজ্যে প্রথম চন্দ্রগুপ্তের পরবর্তী রাজা কে ছিলেন? কোশ্চেন নাম্বার 22 উত্তর কি হবে? গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত, তারপর ঘটোৎকচ গুপ্ত, তারপর প্রথম চন্দ্রগুপ্ত, যাকে গুপ্ত সাম্রাজ্যের প্রথম স্বাধীন সার্বভৌম রাজা বলা হয়। তো তার সময় থেকে শুরু হয় গুপ্তাব্দ 320 খ্রিস্টাব্দ, 320 এডি গুপ্তাব্দকে প্রথম চন্দ্রগুপ্ত রাজত্বকাল। প্রথম চন্দ্রগুপ্তের পরবর্তী রাজা হয় তার পুত্র সমুদ্রগুপ্ত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সমুদ্রগুপ্ত তার পরবর্তী রাজা হন। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যাকে গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয়। সমুদ্রগুপ্ত, তার মা ছিল লিচ্ছবি বংশের কন্যা কুমার দেবী, অর্থাৎ প্রথম চন্দ্রগুপ্তর স্ত্রী। ওই জন্য সমুদ্রগুপ্তকে লিচ্ছবি দৌহিত্র বলা হয়। সমুদ্রগুপ্তকে গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয়, তাকে ভারতের নেপোলিয়ান বলেছেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ, তাই তো? সমুদ্রগুপ্ত কবিরাজ উপাধি নেন, সর্বরাজ উচ্ছেদ উপাধি নেন, বা ভারতের নেপোলিয়ান তাকে বলা হচ্ছে। পাশাপাশি সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে পারি তার সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে। অনেক কথা এখানে আমরা বলতে পারি সমুদ্রগুপ্ত নিয়ে। তো যাই হোক, অত আলোচনা করলে আর শেষ করা যাবে না। কোশ্চেন নাম্বার 23 আসবো। আল হিলাল পত্রিকার প্রকাশক কে ছিলেন? অপশন এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন বি দাদাভাই নওরোজি, অপশন সি মৌলানা আবুল কালাম আজাদ, অপশন ডি গোপাল কৃষ্ণ গোখলে। দ্য ভয়েস অফ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? দাদাভাই নওরোজি। মৌলানা আবুল কালাম আজাদ এখানে রাইট অ্যান্সার হবে। অপশন সি আল হিলাল পত্রিকার সম্পাদক। কোশ্চেন নাম্বার 24, বিরজু মহারাজ কোন ধ্রুপদী নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? বিরজু মহারাজ নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফেমাস একটা নাম বিরজু মহারাজ। ভারতের যে ধ্রুপদী নৃত্য আছে, টোটাল ক্লাসিক্যাল ড্যান্স সম্ভবত এখন 9টি একটা বেড়েছে, এবং সেই বিরজু মহারাজ হচ্ছে কত্থক নৃত্যের সঙ্গে
যুক্ত ছিলেন? ওড়িশি, ভারতনাট্যম, কথাকলি, ছৌ, এটা কিন্তু অ্যাড হয়েছে। কোশ্চেন নাম্বার 25, কোন মৌর্য রাজা অমৃতঘাত উপাধি গ্রহণ করেছিলেন? অমৃতঘাত মানে হচ্ছে শত্রু নিধনকারী। শত্রু নিধনকারী উপাধিকে নেয়। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সম্রাট বিন্দুসার। বিন্দুসার কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র তথা অশোকের পিতা। কোশ্চেন নাম্বার 26, নেকটন হলো কি? এটা আজকে হোমওয়ার্ক থাকলো। আমাদের সেশনটা এখানে এন্ড হচ্ছে। প্রত্যেকে যারা ক্লাসে ছিলে আমাদের সেশন এখানে এন্ড হচ্ছে, এবং যে কোশ্চেন গুলো তুমি পারোনি অবশ্যই লিখে নেবে, এবং দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, ফ্রি ক্লাসগুলো করতে থাকো, এবং আমাদের পরীক্ষা ভিত্তিক ব্যাচ রয়েছে, প্রয়োজন হলে জয়েন করবে। তো সেশনটা এখানে এন্ড হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী প্র্যাকটিস ক্লাসে। ওকে, বাই।